নমস্কার, আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ প্রান্তের প্রচার প্রমুখ শ্রী বিপ্লব রায় মহাশয়। নমস্কার। বিপ্লবদাকে আপনারা আগেও দেখেছেন আমাদের চ্যানেলে, কিন্তু আজকে বিপ্লবদার আসার নেপথ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা এরকম: গত 9 জুলাই কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ মন্ত্রক, যারা কিনা ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, এই মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, তাদের তরফ থেকে একটা বিবৃতিতে জানানো হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরে যে সমস্ত বিধিনিষেধ ছিল, মূলত সরকারি কর্মচারীরা তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত থাকতে পারবেন না, বা তাদের সম্পর্কে সমাজে এক ধরনের অপপ্রচার ইত্যাদি ইত্যাদিগুলো একটা অভ্যাসে পরিণত হয়েছিল ভারতীয় সমাজের। গতকালে সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর থেকে এটা মোটামুটি সুনিশ্চিত হয়ে গেল যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থাকাটা এখন সম্মানের, এবং সেই সম্মানটা যথাবিহিত আসতে সময় লাগলো, স্বাধীনতার পরেও 75টা বছর। আমি বিপ্লব রায়কে প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইব, দীর্ঘদিন তিনি আরএসএসের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিপ্লব, আমি প্রথমেই জানতে চাই, এই বিধিনিষেধগুলো আরএসএসের ওপর আরোপিত হয়েছিল কেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব। তাই দেশকে পরম বৈভবশালী করা, দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মূল উদ্দেশ্য এবং আদর্শ। ঠিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে স্বয়ংসেবক বলা হয়। স্বয়ংসেবকরাদের লক্ষ্যও থাকে দেশ প্রথম, দেশ রাষ্ট্রই সর্বোপরি, এটাই সংঘের স্বয়ংসেবকদের কাছে থাকে। রাষ্ট্রহিতটাই সংঘের প্রথম প্রাথমিকতা থাকে। ঠিক। সেই হিসাবেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা সারা দেশে কাজ করে থাকে। তো 1925-এ ডাক্তার হেডগেওয়ার সংঘ প্রতিষ্ঠার পরেতেই সংঘের প্রতি সাধারণ নাগরিকদের আর একটা সাবলীল এবং সহযোগী মনোভাব তৈরি হয়েছিল। বিশেষ করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা, তাদেরও হয়েছিল। সেই কারণে সংঘের কাজ আর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। মাত্র 1-2 বছরের মধ্যেই 1927-28 এই সময়তেই নাগপুরেতে সংঘের কাজকে ব্যাহত করার জন্য তৎকালীন ইংরেজ প্রশাসন তারা এই সংঘ কাজকে ব্যাহত করেছিল। কিন্তু সেটাও বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি, সংঘ কাজ চলেছে। 1937-এ সংঘ কাজকে ব্যাহত করার প্রচেষ্টা হয়েছিল সেন্ট্রাল প্রভিন্সে। তো সেখানে ডাক্তার হেডগেওয়ারকেও তখন বন্দি করা হয়েছিল। ডাক্তার হেডগেওয়ারজি তার সপক্ষে, রাষ্ট্রীয়ত্বের, হিন্দুত্বের সপক্ষে যখন উনি বলেছেন, তখন ইংরেজ বিচারক আর উনি বলতে বাধ্য হয়েছিলেন যে এনার সভায় যে বক্তব্য, তার থেকে ওনার স্টেটমেন্ট করার তো আরও বেশি মারাত্মক, সেই জন্য তার জেলও হয়েছিল। তো সংঘ কাজকে ব্যাহত করার জন্য এই কাজ ইংরেজ আমল থেকেই শুরু হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ তো দেশের মানুষকে সংগঠিত করা, জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা, এই কাজটাই সংঘের কাজ। সেই জন্য সংঘের স্বয়ংসেবকরাও আর সমস্ত দেশ হিতে যা করার প্রয়োজন, তন মন ধন দিয়ে সংঘের স্বয়ংসেবকরা কাজ করে চলেছে। তখন একে প্রতিহত করার জন্য 1948-এ মহাত্মা গান্ধী হত্যার পরেতে সংঘের ওপরে আর ব্যান করা হলো, সংঘ কাজকে ব্যাহত করা হলো। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই কাজ করলেন। তো সেখানেও 2 বছর পরে, 48-এর পরেতে 2 বছর আর সারা দেশের সংঘের স্বয়ংসেবকরা আন্দোলন করে, আর তখন সংঘের স্বয়ংসেবকদের উপর নিপীড়ন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল সারা দেশে। কিন্তু সংঘের কাজ উত্তরোত্তর বেড়েছে। 48-এর পরেও সংঘের কাজ বেড়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা জানি যে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে দেশ টুকরো হয়েছিল। পাকিস্তান
পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, সেইখান থেকে যারা শরণার্থী হিসাবে এসেছিল সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা আর তাদেরকে পুনর্বাসনের জন্য, তাদের ত্রাণের জন্য, তাদের উদ্ধারের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজের স্বয়ংসেবকরা নিজের জীবনকে আর উৎসর্গ করে সেই কাজ করেছিল। তো 1948 এই রকম হয়েছিল। 1962-তে চীনের যুদ্ধের সময়তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা আর দিল্লিতে ট্রাফিক কন্ট্রোলের, সেই সময় যুদ্ধে আর দিল্লির যারা পুলিশ ছিল তাদেরকেও সেখানে পাঠানো হয়েছিল। তো দিল্লির ট্রাফিক কন্ট্রোল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা করেছিল। এই রকম 1975-ও সংঘ কাজকে ব্যাহত করেছিল ইন্দিরা গান্ধী। আর সংঘ কাজের সঙ্গে যারা যুক্ত তারা সরকারি কর্মী হতে পারবেন না, বা সরকারি কর্মী যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যুক্ত হতে পারবে না। তো এই নিয়ে বিতর্ক থেকেছে, কিন্তু আমিও সরকারি কর্মী হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে দীর্ঘ 54 বছর ধরে কাজ করেছি। কিন্তু আমার সামনে তো দেশই প্রথম প্রাধান্য। সেই করতে গিয়ে আপনি অসুবিধার মুখোমুখি হননি? সরকারি অসুবিধা কিছু কিছু হয়েছে, কিন্তু আমাকে সহযোগিতাও করেছে। কিন্তু এই যে প্রতিবন্ধকতার কারণেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক কাজকে আটকাতে পারেনি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকে আটকাতে পারেনি। আমরা যদি বলি 1977-এ জনতা পার্টির সরকার এসেছিল, সেই সময়তে ভারতীয় জনসংঘেরও রাজনৈতিক দল তারা জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিল। পার্লামেন্টে একটা প্রশ্ন এসেছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যারা যুক্ত এবং জনতা পার্টির সদস্য হিসেবে দ্বৈত সদস্যতা রাখা যাবে না। সেই ক্ষেত্রে লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী এরকম যারা ব্যক্তি তারা বলেছিলেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ আমার সংস্কৃতির কাজের অঙ্গ, সেই জন্য এই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকব। সেই কারণেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থাকার কারণেতে জনতা পার্টিতে তাদের মান্যতা আর নষ্ট করে দিয়েছিল সেই সময়। তো ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়তেও সংঘের কাজকে ব্যাহত করার পর সংঘের স্বয়ংসেবকদেরকে সারা দেশে 1 লক্ষ যুবক স্বয়ংসেবকদেরকে আর অ্যারেস্ট করেছিল, অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, ইত্যাদি করেছিল। এটা যেমন দিক, আরেকটা দিকও রয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা যে কাজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন, সেই কাজগুলোর মধ্যে আমরা জানি যে গোয়াকে স্বাধীন করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা অনবদ্য ছিল, সবথেকে বড় ভূমিকা অনবদ্য ছিল। 1952-তে লড়াই করেছিল, মানে দেশকে স্বাধীন করার জন্য, দেশের মধ্যে গোয়াকে স্বাধীন করার জন্য, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা লড়াই করেছিল। তো দেশই যেখানে প্রথম প্রাধান্য স্বয়ংসেবকদের কাছে। আমরা দেখেছিলাম 1952-তে গো সংরক্ষণ, তখন কাউ স্লটারিংয়ের বিষয় নিয়ে সারা দেশে একটা উত্তাল হয়েছিল। তো সেই সময়ে পরম পূজনীয় গুরুজি MS গোলওয়ালকার তার নেতৃত্বে আর সারা দেশ থেকে দেশে আন্দোলন হলো, আর 2.5 লক্ষ চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো যে গো সংরক্ষণ করতে হবে, গো রক্ষা আন্দোলন হয়েছিল। তো দেশের স্বার্থে সেইটা হয়েছিল। আমরা দেখেছি যে যখন অনুপ্রবেশ ভারতবর্ষে হচ্ছে এই পূর্ব পাকিস্তান থেকে, তখন আর সঙ্গের থেকে এই কিভাবে অনুপ্রবেশ করা হচ্ছে সেইগুলো আমরা বলেছি সরকারকে, সরকারি প্রশাসক যারা যেই জেলা থেকে হচ্ছে সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে আমরা সেই সময় বলেছিলাম, 75, 76, 77 ওই সময়তে বলেছিলাম। তো এর ফলেতে যে প্রাথমিকতা, রাষ্ট্র প্রথম এই প্রাথমিকতা সংঘ দিয়েছে, যেখানে ঝঞ্ঝা বিধ্বস্ত
যখনই প্রাকৃতিক দুর্যোগ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রেডি ফর সেলফলেস সার্ভিস এর সঙ্গে স্বয়ংসেবকরা প্রথম পৌঁছেছে। আমরা জানি যে আইলা হয়েছে 24 পরগনা উত্তর এবং দক্ষিণ দুই জায়গাতেই আইলাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা প্রথম ত্রাণ নিয়ে পৌঁছেছিল যেসব জায়গায় আর মানুষেরা পৌঁছাতে, বাকি প্রশাসনও পৌঁছাতে পারেনি, মিলিটারি পৌঁছাতে পারেনি, সেইখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা পৌঁছেছিল। আমরা সুপার সাইক্লোন উড়িষ্যায় সেইখানে আর দেখেছিলাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা 6 মাস ধরে সেই সেবার কাজ, আর্তদের সেবা, ঝঞ্ঝা বিধ্বস্ত যা আর্ত তাদের সেবার কাজ, পুনরুদ্ধারের কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিপ্লব দা, এটা খুব সত্যি কথাই আপনি যে কথাগুলো বললেন, যে দেশ সেবার কাজে, আত্মত্রাণের কাজে, বিশেষ করে যখন প্রাকৃতিক বিপর্যয় এসেছে, মানুষ যখন বিপদে পড়েছেন, এমনকি আমার মনে পড়ে যাচ্ছে লাতুরে যে ভূমিকম্পের সময় যে ভয়ঙ্কর পরিস্থিতিতে, সেখানে কিন্তু আরএসএস এর ছেলেরাই গিয়ে পৌঁছেছিল এবং তারাই উদ্ধার কাজে হাত লাগায় এবং তাদের প্রশংসাও হয়েছিল। আপনাকে প্রসঙ্গত একটা বিষয় আমি একটু ধরিয়ে দিই। নেহেরু, ওই আপনি চীনের যুদ্ধের কথা বললেন 62 সালে, তারপরে নেহেরু তখন জীবিত, তো নেহেরু কিন্তু ওই সময়টাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রশংসা করে সম্ভবত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ডেকেছিলেন প্রথমবার, সেই ছিল প্রথমবার। মানে একটু হলো সুর নরম করেছিলেন, কিন্তু মানে সংঘের যে প্রয়োজনীয়তা রাষ্ট্র কাজে সেটা সেই সময় বুঝেছিলেন, প্রমাণও হয়েছিল। মাত্র দুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি লেখা হয় যে আপনারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করুন। 2500 স্বয়ংসেবক দুদিনের মধ্যে তাদের গণবেশ করে, ইউনিফর্ম যাকে বলা হয়, গণবেশ করে তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল। এটাও একটা আর মানে যাকে বলা হয় মাইল ফলক হিসাবে নিঃসন্দেহে বিপ্লবদের। কিন্তু মজাটা দেখুন যে এই নেহরুর পুত্রী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু তার 12-13 বছরের মধ্যেই আবার আরএসএসকে তো ব্যান করলেনই, তার পাশাপাশি জাতীয়তাবাদী যত মানুষ ছিলেন তাদের সকলকেই প্রায় জেলে ঢুকিয়ে দিলেন, মানে বুদ্ধিজীবী থেকে শুরু করে সব। সম্ভবত আপনিও জেল খেটেছেন সেই সময়টা। 1976 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরাও জেলে ছিলাম, আসানসোলে জেলে ছিলাম। আপনি সেই অর্থে আপনি মানে ওই সময়টা খুব চোখের সামনে ভালো করে দেখেছেন। আমি আপনাকে জানতে চাইবো বিপ্লব, আমি একটু এদিকে নিয়ে আসছি। ধরুন মিলেনিয়ামের পরে 2000 সালের পরে 99 সাল থেকে অটল বিহারী বাজপেয়ী তিনি এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার ছিল মিলিজুলি সরকার। মিলেনিয়ামেরও 2004-এ অটল বিহারী বাজপেয়ী সেবারে নির্বাচনে হেরে গেলেন, মেনে নিলাম। কিন্তু যে মিলিজুলি সরকারটা ছিল তারাও তো একবারও চেষ্টা করলেন না আরএসএসকে ব্যান মুক্ত করতে, যে ব্যানটা স্বাধীনতার পরে এত বছর লাগলো মুক্ত করতে, কেন বলুন তো? হ্যাঁ, এই বিষয়টা সংঘের কাছে এর প্রাথমিকতা ছিল না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজের সঙ্গে যুক্ত হয়েছে যারা, তারা সমাজের জন্য যোগ্য, এইটা সঙ্গে স্বয়ংসেবকরা সংঘের শাখাতে আসার দিন থেকে তারা নিজেকে উপযুক্ত তৈরি করে। এবং সংঘ কিন্তু প্রচুর এরকম ব্যক্তিত্ব সমাজকে উপহার দিয়েছে যারা কিনা নিজেদের স্ব ক্ষেত্রে প্রচুর বড় বড় কাজ করেছে, প্রতিষ্ঠা পেয়েছে। আমি সমাজের কাজে উদাহরণ বলি, ইসরোতে প্রধান যে বিজ্ঞানী, তিনি মঙ্গলযান পাঠানোর আগে বা চন্দ্রযান পাঠানোর আগে তিনি পুজো দিচ্ছেন এবং তিনি মিডিয়ার সামনে বলছেন যে আমি তো আরএসএস এর শিক্ষায় শিক্ষিত ছোটবেলা থেকে, তাই আমি যে কাজটা করছি এমন কিছু ব্যাপার না, এটা সমাজের জন্য করছি, এটা পৃথিবীর জন্য করছি, এটার জন্য আমি আলাদা করে কোনো কৃতিত্ব দাবি করতে পারি না, এতটাই তার বিনয়। এই যে সমাজকে এত ভালো মানুষগুলোকে উপহার দেওয়ার পর একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা নিরলস কোনো কিছুর বিনিময়ে নয় কাজ করে চলেছে, তাদেরকে এত বছর পরে তাদের সেই স্বীকৃতিটা নিজেই তার অংশ হয়ে আপনার অনুভূতিটা একটু ব্যক্তিগত। আজকে সমাজের তো প্রতিষ্ঠা পাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা, মানে দেশকে প্রতিষ্ঠা দিচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা দেখেছি তখন সমস্ত পত্রপত্রিকায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে ভাষায় ছিল যে গুজরাট হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হিন্দুত্বের আতুরঘর। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে, সফল মুখ্যমন্ত্রী হিসাবে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি যে এই নির্বাচনে, গত নির্বাচনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী সে জনজাতিদের থেকে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। সে আর বিদ্যাভারতীর বিদ্যালয়ে পড়াশোনা করেছে, সেখানে আচার্য হিসেবে কাজ করেছেন, আচার্য হিসেবে সে করেছেন, করার পরেতে সে আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে। অর্থাৎ দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা স্বয়ংসেবকরা সমাজের আমি এটা রাজনৈতিক ক্ষেত্রে বললাম, কিন্তু এরকম সমাজের ক্ষেত্রেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা সারা দেশে যত জেলা রয়েছে, সারা দেশে যত জেলা রয়েছে সব জেলায় একটা করে ব্লককে আর গ্রাম বিকাশের অন্তর্গত কাজ করে চলেছে। সেইখান থেকেও আজকে সমাজের কাজের জন্য ভালো মানুষ এগিয়ে আসছে। তাই আজকে সরকার সেটা প্রয়োজনীয়তা মনে করেছে যে আজকে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যদি না যায়, সরকারে যদি না যায়, তাহলে সমাজ পিছিয়ে যাবে, দেশ পিছিয়ে যাবে। সেই কারণেতে আজকে ভারত সরকার এইটা তুলে নিয়েছে। তার জন্য অনুভূতিটা আমি জানতে চাইছি। কিন্তু ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে এই সমাজের স্বীকৃতি তো দিতে হবে। কেন সংঘ 100 বছর ধরে যে কাজ করছে, নিরলসভাবে যে কাজ এবং যে কথা, সেই কথা এবং কাজ দুটো একই রকম। দেশের জন্য, দেশ হচ্ছে সর্বোপরি আমার কাজের জন্য, তার জন্য সমস্ত ব্যবস্থাকে ঠিক রেখে আমি পরিবারের সঙ্গে যুক্ত আছি, তো আমার পরিবারকেও যেমন ঠিক রেখেছি, আমি যেখানে চাকরি করতাম সেই চাকরির জায়গাও ঠিক রেখেছিলাম। ব্যক্তিগতভাবে আমি এটা আমি সংঘর কাজকেও যথাযথভাবে সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে সঙ্গে সঙ্গে যুক্ত করার জন্য যে কাজ, সেই কাজ নিরলসভাবে করেছি। তাই এটা একটা উপলব্ধি আজকে। এই নিয়ে মহাত্মা গান্ধীও আর ওই সময়তে 1942-43 সালে সংঘ শিক্ষাবর্গে এসে সংঘের কাজ দেখে উনিও স্বীকৃতি দিয়েছিলেন। জয়প্রকাশ নারায়ণ একসময় সংঘ বিরোধী ছিলেন, কিন্তু তিনিও সংঘকে স্বীকৃতি দিয়েছিলেন 1975-এর পরে। উনি যখন সারা দেশে আন্দোলন, জনজাগরণের আন্দোলন শুরু করেছিলেন, সেই সময়তে সংঘের স্বয়ংসেবকদের ব্যবহার এবং গুণের কারণেতে উনি স্বীকৃতি দিয়েছিলেন। শেষ আমরা যে রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, আরও ইয়ে রয়েছে। তো এই কাজটা একটা সমাজের উপলব্ধি, সেই উপলব্ধিকে আর মান্যতা দিয়েছে এই ভারত সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রী বিপ্লব রায়। আমরা মোটামুটি একটা আলোচনা করে ধারণা পেলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজকর্ম সম্পর্কে, যেরকম ধারণা পেলাম, তার পাশাপাশি এটাও জানতে পারলাম যে কি তাদেরকে মুখোমুখি হতে হয়েছে এই দীর্ঘ এতগুলো বছরে। ব্যক্তিগত অভিজ্ঞতা বিপ্লবদা জানালেন। আপনাদের মনে করিয়ে দিই, আনন্দম টেলিভিশনের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব নিজে করুন, অন্যদেরও করান, কারণ আমরা সেই খবর বা সেই তথ্য বা সেই বিশ্লেষণই আপনাদের কাছে নিয়ে আসি, যেটা নিয়ে অন্যরা সচরাচর মাথা ঘামায় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ডিপ স্টেট যেখানে সারাক্ষণ ফাংশনারি, সেখানে বসে আপনি যখন কোনো তথ্য জানতে পারছেন, তখন জেনে রাখবেন যে তার সঙ্গে কোনো না কোনো সংশ্লিষ্ট স্বার্থ কাজ করছে বলেই সেটা আপনাকে দেখানো হচ্ছে। আর এই যে ব্যক্তি বা এই যে সংগঠন যা নিয়ে আজকে আমরা কথা বললাম, তার প্রত্যেকটাই কিন্তু দেশ হিতের সঙ্গে সংশ্লিষ্ট, এবং দেশ হিতের চেয়ে বড় হিত বোধহয় আর কিছু হতে পারে না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আপনারও বিশ্বাস। ধন্যবাদ, নমস্কার।